আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অনুশীলন বইয়ের প্রথম অভিজ্ঞতার ষষ্ঠ সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসো দেখি ষষ্ঠ সেশন কি আছে। আগের দিনের আলোচনা থেকে তোমরা কি কোনো অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার শনাক্ত করতে পেরেছ? তোমাদের পরিবার কিংবা আশেপাশে মানুষদের মাঝে এমন কাউকে দেখেছো যারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন? এসব ক্ষেত্রে তোমার দায়িত্ব কি হওয়া উচিত? বন্ধুরা আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং পরের পৃষ্ঠার ছকে লেখো। দলীয় মতামত শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে শেয়ার করো। দেখো অন্য দলগুলো তোমাদের সাথে একমত হয় কিনা। এবার আসো দেখি প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার। হাত দেখে রাশি ও ভাগ্য গণনা, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়ের কিছু না খাওয়া, এ সময় গাছের ডালপালা না ভাঙা, নক্ষত্রের উপর ভিত্তি করে বিশেষ সময়কে শুভ ও অশুভ হিসেবে চিহ্নিত করা, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মা কিছু খেলে সন্তান পেটুক হয়, এ সময় গাছের ডালপালা ভাঙলে সন্তানের অঙ্গহানি ঘটে। নির্দিষ্ট সময় বা প্রমাণ, নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ যেখানে এই চর্চার নজির দেখেছ। পত্রিকাতে রাশিচক্র দেখা যায়, প্রায়শই বিভিন্ন পত্রিকার মধ্যে তোমরা রাশিচক্র দেখতে পারবে। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে গ্রামে ও কবিরাজদের মধ্যে কুসংস্কারের চর্চা বেশি দেখা যায়। শুভ ও অশুভ বিষয়গুলো বেশি দেখা যায় যেখানে মানুষ বেশি অশিক্ষিত ও দরিদ্র সেখানে। গ্রামের হাট বাজার, রেল স্টেশনে এক শ্রেণীর মানুষ এই নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। অবৈজ্ঞানিক বা কুসংস্কার প্রসূত মনে করার পেছনে যুক্তি কি? নক্ষত্রমণ্ডলী একটা অনেক দূরে দূরে অবস্থান করে যা মানুষের উপর কোনো প্রভাবই ফেলে না। চন্দ্রগ্রহণের সময় কোনো কাজ করলে তাতে খারাপ কোনো প্রভাবও কারোর উপরে পড়ে না। নক্ষত্রের অবস্থান মানুষের উপর শুভ অশুভ হয় না। চন্দ্রগ্রহণের বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক এবং এগুলো লোকমুখে প্রচলিত, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তোমার দায়িত্ব কি হওয়া উচিত? কুসংস্কার দূরীকরণে আমি বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপন করব। সবাইকে প্রত্যেকটা বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝাবো যে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ বা চন্দ্র এগুলো চলার পথে বিভিন্ন জায়গায় অবস্থান করে যা মানুষের উপর কোনো প্রভাব বিস্তার করে না। এরপরের পৃষ্ঠায় যাই, আসো দেখি। আকাশ কত বড় সে বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, ভেবেছি, জেনেছি। কাগজে কলমে আকাশ দেখার কাজ এবারের মতো শেষ, কিন্তু তোমার আকাশ দেখার কিন্তু কোনো বাধা নেই। শেষ করার আগে নিচের ছকে নিজের চিন্তাটা টুকে রাখো। তাহলে এবার বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরগুলো বসিয়ে নাও। আসো দেখি উত্তরগুলো কি হতে পারে। আকাশের দিকে তাকালে এখন নতুন কি চোখে পড়েছে বা নতুন কি চিন্তা মাথায় আসছে? আকাশের দিকে তাকালে বিভিন্ন নক্ষত্রমণ্ডলী যেমন বৃশ্চিক, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল, ধূমকেতু, ছায়াপথ, কৃষ্ণ গহ্বর, উল্কা ইত্যাদি দেখি। কারণ আগে এইগুলোর নাম শুনতাম কিন্তু চিনতাম না, এখন চিনি, যা আমার কাছে নতুন মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে মনে পড়ে এর শেষ কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আরও কোনো পৃথিবী আছে? সেখানেও কি আমাদের মতো মানুষ বসবাস করে? তার মানে আকাশের দিকে তাকিয়ে তো আগে অনেক নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ অনেক কিছু দেখেছি, কিন্তু সেগুলোর কি দেখো নাই তোমরা? সেগুলো কোনটার নাম কালপুরুষ, কোনটা সপ্তর্ষিমণ্ডল ইত্যাদি তোমরা জানতে না, কিন্তু এই অভিজ্ঞতাটা পড়ার পর তোমরা এর বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছ। এবার আসো দেখি এই বিষয়ে আর কি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা যে সৌরজগতে বাস করি তার মতো হাজার হাজার সৌরজগৎ যদি থেকে থাকে, তাহলে সেখানে পৃথিবীর মতো কোনো গ্রহ আছে কি না
যা পৃথিবীর চেয়েও বসবাসের উপযোগী। নিশ্চয় তোমাদের অনেক প্রশ্ন উত্তর পাওয়া এখনও বাকি। সেই উত্তরগুলো তোমরা এক সময় খুঁজে পাবে, হয়তো উপরের কোনো ক্লাসে। সেটা যদি নাও হয়, তুমি নিজেই অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো। বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে কিভাবে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে তা তো এখন তোমাদের সবার জানা। আর স্কুলের বইয়ের বাইরেও পৃথিবীর হাজার হাজার বই তো রয়েছে। তাছাড়াও আছে ইন্টারনেট। সেই ইন্টারনেটেও তোমরা এই বিপুল তথ্যগুলো জানতে পারবে বিস্তারিত। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আকাশ কত বড় এই অভিজ্ঞতাটি আজকের মতো এখানেই শেষ হয়ে গেল, ষষ্ঠ সেশনের মাধ্যমেই। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি অভিজ্ঞতায় কোনো একটি সেশনে হয়তো দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।